প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা বিশেষ কোনো বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। দর্শক, আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। 4 জুন পর্যন্ত পরপর 6টি ধাপে এই নির্বাচন। আগামী 28 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল। এই কাউন্সিল এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রস্তুতি ছাড়াও দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সাথে। আপনাদের স্বাগত জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাথে থাকার জন্য। সেই সাথে স্বাগত জানাচ্ছি আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আজ আমরা কথা বলবো এই কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীরা কি দিক নির্দেশনা পাবে, পাশাপাশি এই কাউন্সিল দেশের গণতান্ত্রিক উত্তরণে কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে কথা বলবো অতিথির সাথে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, তো এই কাউন্সিলের মধ্য দিয়ে আপনারা আসলে নেতাকর্মীদেরকে কি কি দিক নির্দেশনা দিতে চান? ধন্যবাদ আরিফ, এবং আপনার মাধ্যমে যারা এনটিভির দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে যারা আজকের এই আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের তরুণ ছাত্রছাত্রী তাদেরকেও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত হলো যে কাউন্সিল, জাতীয় কাউন্সিল মধ্য দিয়েই আমাদের মূল দলের সংগঠন নেতৃত্ব নির্বাচন করা হয়। আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে মূল 4টা নীতি ছিল তার মধ্যে একটি ছিল অন্যতম গণতন্ত্র। এই গণতান্ত্রিক চর্চাটা আমরা তৃণমূল পর্যায় থেকে করে আসি। আমাদের কাউন্সিলের কয়েকটি ধাপ আছে, আমাদের সংগঠনের কয়েকটি স্তর আছে, যেমন আমরা ওয়ার্ড কমিটি, আমাদের ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি এবং তারপরে কেন্দ্রীয় কমিটি। এই প্রত্যেকটা ধাপেই কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেই সম্পন্ন করেই আমরা ইতিমধ্যে ওয়ার্ড কমিটি আমরা শেষ করেছি, ওয়ার্ড কাউন্সিল, এরপর ইউনিয়ন কাউন্সিল শেষ করে আমরা উপজেলা কাউন্সিল শেষ করেছি। তারপরে আমরা সবগুলো জেলা পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করেই আমাদের এই জাতীয় কাউন্সিলের জন্য আমরা তারিখ নির্ধারণ করেছি। তো এই কাউন্সিলের মধ্য দিয়েই আসলে আমাদের তৃণমূল পর্যায় থেকে নতুনভাবে সংগঠনকে ঢেলে সাজানো হয়, সংগঠনের নেতৃত্ব নতুনভাবে তৈরি করা হয়। আমাদের সবসময় লক্ষ্য থাকে যে নেতৃত্বের যে সংগঠনগুলো যাতে গতিশীল হয় সেরকম একটা নেতৃত্ব তৈরি করা। সেই দিক থেকে আমাদের প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের কর্মদক্ষতা, এই দুইটার সমন্বয়ে আমাদের সংগঠনকে ঢেলে সাজানো হয় যাতে সংগঠন শক্তিশালী হয় এবং সংগঠনের কর্মদক্ষতারও বৃদ্ধি পায়। জাতীয় কাউন্সিলে আমাদের মূল লক্ষ্য থাকবে সেটাই, যে নবীনদের অভিজ্ঞতা এবং প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের কর্মদক্ষতা, এই দুইয়ের সমন্বয় করেই আমাদের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমাদের মূল কমিটি তৈরি হবে, যে কমিটি আগামীতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং প্রাচীন এবং ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের নেতৃত্ব দিবে এবং আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য নেতৃত্ব দেবে। এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। তো আমি যেটা জানতে চাইবো, প্রায় 4,500 চেয়ারম্যান পদপ্রার্থী এবং আপনার সামনে এদের তাদের মনোনয়ন দিতে গিয়ে মানে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, এই বিষয়টা একটু জানতে চাই। না, এটা একটা অনেক খুব বড় একটা প্রশ্ন। সেটা হলো যে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু এবারই প্রথম স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করা হচ্ছে। এই দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণেই কিন্তু দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে এবং সেই কারণেই এখানে বাছাই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এটা খুবই ঝামেলাপূর্ণ। যে নির্বাচন করার জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আমাদের মূল দায়িত্ব আছে তৃণমূল নেতাকর্মীদেরকে। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা এবার বাছাই প্রক্রিয়ার যে আমরা গাইডলাইন দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের যে কমিটি আছে সেই কমিটির নেতৃত্বে ওখানে বর্ধিত সভা হবে। সেই বর্ধিত সভার মাধ্যমে তারা একজন প্রার্থী বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই বাছাইকৃত প্রার্থীর নাম সহ পূর্ণ রেজুলেশন সহ তারা সই স্বাক্ষর করে থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সই করবেন এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সই করে তারা কেন্দ্রে পাঠাবেন। আমরা সেটাকে আমরা একটু যাচাই বাছাই করে আমরা মনোনয়ন দিয়ে থাকি। যে সমস্ত ইউনিয়নগুলোতে একজন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব হয় নাই, একাধিক প্রার্থীর নাম আসে, সেই জায়গাগুলোতে আমরা মাঠ জরিপের ফলাফল আসে আমাদের কাছে। সেই জরিপের ফলাফলের ভিত্তিতে যার সবচেয়ে গ্রহণযোগ্য
কর্মকর্তা আছে যার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ নেই, সেই রকম প্রার্থীকে আমরা চূড়ান্তভাবে আমরা মনোনয়নের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকছি। এই মাঠ জরিপের ফলাফলে কোনো রকম ত্রুটি মানে আপনি আপনার অবজারভেশন থেকে কোনো ত্রুটি কি মুখোমুখি হয়েছেন বা এমন কোনো কিছু দেখেছেন? থাকতে পারে, আসলে তো যারা জরিপ করেন, মাঠ জরিপের যারা দায়িত্ব নিয়ে থাকেন, তাদের তো সকলেই মানুষ, এদেশেরই সন্তান। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, ভুলের ঊর্ধ্বে তো একমাত্র আছে তারা ফেরেশতা। আর তো সেই হিসাবে আমরা কেউ দাবি করতে পারবো না যে আমরা সকলেই ফেরেশতা হয়ে গেছি। সেই ভুল ত্রুটির কিছু প্রতিফলন তো আমাদের জরিপে আসেই, সেগুলো তো আমরা অনেক সময় দেখতে পাই। সেগুলোকে আমরা আসলে, আমাদের একাধিক জরিপ আছে, সেই কারণে আমরা একাধিক জরিপগুলোকেই পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হই। বা বিএনপি এই কাউন্সিল নিয়ে একটি কথা বলছে যে তাদের যে দলের মনোনয়ন যারা পাচ্ছে তারা এই কাউন্সিল মানে কে কেন্দ্র করে বলছে যে স্থানীয়ভাবে প্রশাসন থেকে তাদের উপর অনেক রকম বাধা দেওয়া হচ্ছে, এছাড়া অনেক রকম বাধার মুখোমুখি হচ্ছে এবং এটার জন্য তারা আওয়ামী লীগকে দায়ী করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? বিএনপি এখন একটা নালিশি দলে পরিণত হয়েছে। তাদের এখন কাজই হচ্ছে যে সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করা ছাড়া কোনো তাদের রাজনীতি নেই। কারণ আপনাদের হয়তো স্মরণে আসছে যে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সর্বশেষ যে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকালীন অবস্থায় তারা দেশের জন্য, জনগণের কী কাজ করেছিল এবং সেই দিকে একটু যদি খেয়াল করেন, দেখা যায় তাদের যে অর্জনগুলো ছিল তার মধ্যে খুব উল্লেখ করার মতো অর্জন ছিল যে এই বাংলাদেশে তারা সরকারের মধ্যে সরকার বানিয়েছিল আহ্বান সৃষ্টি করে, এবং যেখানে মূল কাজ ছিল হচ্ছে বিভিন্ন ক্রয় বাণিজ্যের মধ্যে কমিশন খাওয়া। এবং এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ওখানে কমিশন বাণিজ্য হয়েছিল এবং দেশের অর্থনীতিকে এমন একটা বিপর্যক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছিল যার কারণে বাংলাদেশকে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের দুর্নীতিতে, বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কের কালিমা জাতির কপালে লেপন করতে হয়েছিল। আরেকটি অর্জন বিএনপির ছিল, সেটা হলো যে তারা হাওয়া বসে সারা দেশকে জঙ্গিবাদের একটা মদত দিয়ে চারণভূমি বানিয়েছিল। ওই সময় আমরা দেখেছিলাম জেএমবি থেকে হরকতুল জিহাদ থেকে অজস্র আনসার বাংলা টিম এরকম অজস্র নামে সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলো গড়েছিল, এবং যার ফলে ওই 5 বছরে সারা দেশে যে সন্ত্রাস এবং আসলে কর্মকাণ্ড করার কারণে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এটা হয়তো অনেকেরই জানা নেই। তো এইরকম কর্মকাণ্ডের কারণেই কিন্তু তারা জনগণ থেকে অনেক দূরে সরে গেছিলেন, ছিটকে গেছিলেন, এবং যার পরিণতি ফল পেয়েছিল 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনে জনগণ তাদেরকে সম্পূর্ণভাবেই প্রত্যাখ্যান করেছিল। তো সেটার পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিএনপি বিরোধী দল হিসাবে তারা কিন্তু বিরোধী দল হিসাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। এখানেও তারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল, তার পুত্রের বিরুদ্ধে যেসব মামলা ছিল, সেই সমস্ত মামলার বিচার কার্য বন্ধ করার জন্য তারা রাজপথে নানান সহিংসতা কার্যক্রম করেছে, জনগণের বিরুদ্ধে বারবার তারা আঘাত এনেছে। এগুলোর কারণেও কিন্তু তারা জনগণের কাছে আরও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। 10ম জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা নির্বাচনে অংশ নেয়নি। এখানে একটা চরম তারা ভুল সিদ্ধান্ত দিয়ে তার রাজনৈতিক নেতৃত্বের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল, এবং এই ব্যর্থতা তারা পূরণ করার জন্য আবার 10ম জাতীয় সংসদ নির্বাচনে 1 বছর পূর্তি উপলক্ষে তারা 90 দিনের সন্ত্রাসী সহিংসতা করলো। তথাকথিত অবরোধের নাম করে এই সারা বাংলাদেশে যে 90 দিন পেট্রোল বোমার যে সন্ত্রাস চালানো হয়েছিল, যেখানে হাজার হাজার গাড়ি ঘোড়াই শুধু ধ্বংস হয় না, পুড়ে আগুনে পুড়ে ছারখার হয় নাই, প্রায় 2000-এর বেশি মানুষকে পুড়ে অগ্নিদগ্ধ হতে হয়েছিল, 231 জন মানুষের প্রাণ দিতে হয়েছিল। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তো আরও তারা জনগণ থেকে ধিক্কৃত হয়েছে, আরও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই আজকে অনেক জায়গায় তারা কিন্তু তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা এবং দক্ষ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ কিন্তু অন্ধকার থেকে আলোর পথে চলে এসেছে। আজকে কিন্তু আমাদের মাথাপিছু আয় $600 থেকে আমরা কিন্তু $1316 আমরা উন্নতি করতে সক্ষম হয়েছি এই 7 বছরে, এবং মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল, আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন ছিল মাত্র $6.8 বিলিয়ন, আজকে সেটা $28 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের আজকে সারা দেশের অর্থনৈতিক যে ঊর্ধ্বগতির সূচক, সেই সূচকের কারণেই কিন্তু দেশ
ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। উন্নত হয়েছে। এই সমস্ত কারণেই কিন্তু দেশের মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে অন্যদিকে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যার কারণে আজকে তারা মাঠ পর্যায়ে তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। অনেক জায়গায় এরকম হয়েছে। বিএনপির অনেক তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা বিএনপির পক্ষ হয়ে তারা আর নির্বাচনে আগ্রহ অনেক জায়গায় হারিয়ে ফেলেছেন। তো এই অবস্থায় বিএনপির এখন এই লজ্জাজনক অবস্থা থেকে তাদের একমাত্র হচ্ছে যে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেই তারা কিছুটা তাদের নেতাকর্মীদের মধ্যে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন। আমরা আবারও এই কাউন্সিল এবং বিএনপির অবস্থান নিয়ে কথা বলবো, তার আগে আমরা চলে যাব আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে। যে আমাদের বর্তমান সরকারের একটা নির্বাচনী ম্যান্ডেট ছিল যে ভিশন 2021। তো আমার প্রশ্নটা হলো যে ভিশন 2021-কে লক্ষ্য করে আপনাদের পরিকল্পনা কি কি ছিল, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, এবং এই 2016 সালে এসে আপনারা কতটুকু আশাবাদী বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলার প্রেক্ষাপটে যে এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া সম্ভব কি সম্ভব না? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে আমি মনে করি যে একেবারে সময় উপযোগী। আমরা আসলে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটি মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম, যেটা ছিল আমাদের মূল রূপকল্প ভিশন 2021। আমরা দেখি 2009 সালে আমরা যখন যাত্রা শুরু করলাম আমাদের সরকার, তখন কিন্তু আমরা 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছিল। আমরা 3.5 বছরের মাথায় কিন্তু সেই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ কিন্তু এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ। আমরা যখন যাত্রা শুরু করলাম 2009 সালে, তখন এই দেশে বিদ্যুতের আমাদের উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 3150 মেগাওয়াট। আমাদের এখানে চাহিদা প্রায় 20,000 মেগাওয়াট, আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো 3150 মেগাওয়াট। আমাদের লক্ষ্য ছিল যে 2021-এর মধ্যেই আমাদের 20,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিদ্যুৎ আলো পৌঁছে দেব। ইতিমধ্যেই 14,600 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন ক্ষমতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি এই 7 বছরের মধ্যে। এবং এখনও যে সমস্ত প্রকল্প নিয়ে হাতে আসে, যেগুলো এখন অনগোয়িং চলছে কাজ, এই প্রকল্পগুলো যদি শেষ হওয়ার পরে আমরা 20,000 মেগাওয়াট আমরা ছাড়িয়ে যাব 2021-এর আগেই। আমাদের থার্ড যেটা একটা ছিল যে গোটা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমাদের সমাজের যারা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, যারা তাদের অর্থের অভাবে তার সন্তানরা স্কুলে পাঠাতে পারতো না, বেতন দিতে পারবে না বলে, বই কিনতে পারবে না বলে স্কুলে পাঠাতো না, আজকে এই সমস্ত মানুষের আয়ের কথা ভেবেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি বছরের শুরুতে বিনামূল্যে বই দিচ্ছেন। আমরা কিন্তু 33,67,00,000 বই কিন্তু এই বছর আমরা দিয়েছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা বলেছিলাম, কারণ মানুষের জীবনের স্বাস্থ্যসেবাটা একটা অপরিহার্য জিনিস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা জেলা পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়ে এখন প্রত্যেকটা জেলা পর্যায়ে আমাদের হসপিটাল এবং মেডিকেল কলেজ উদ্যোগ নিয়েছেন। আমাদের 14,000 কমিউনিটি ক্লিনিক আমরা চালু করেছি, যে কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড লেভেলে এই ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা আমাদের ঘরে বসে আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষরা তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে। আজকে ব্যবসায়ী শিল্প কলকারখানার জন্য আমাদের যেমন বিদ্যুৎ প্রয়োজন, গ্যাস প্রয়োজন, সেগুলো আমরা সহায়তা করার কারণেই কিন্তু আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যেখানে আমরা যাত্রা শুরু করেছিলাম মাত্র $13 বিলিয়ন দিয়ে, আজকে সেখানে $30 বিলিয়ন আমাদের রপ্তানি পৌঁছে গেছে। আমাদের লক্ষ্য যে 2021-এর আগে আমরা $50 বিলিয়ন আমাদের রপ্তানি আমরা নিয়ে যাব। আমরা আরেকটি স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশকে 2021-এর মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার। আজকে ডিজিটাল বাংলাদেশের বলতে এক অর্থে যা বোঝাই, সেটা আজকে শতকরা 80% আমাদের সম্পূর্ণ হয়েছে বলে মনে করতে পারি। বাংলাদেশ কিন্তু আজকে তথ্য প্রযুক্তির দেশ হয়ে গেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রতি মানুষের কাছে কিন্তু এখন তথ্য প্রযুক্তি পৌঁছে গেছে। এরকম আমরা প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা দেশকে আজকে এগিয়ে নিয়ে গেছি বলেই কিন্তু আজকে দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম 2021 সালের রূপকল্প ভিশন 21, তার শতকরা হয়তো 80-90% কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। ফিরে এলাম নিউজ ইনসাইডে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা তো কথা বলছিলাম, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদের সামনে তো আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে আবার কাউন্সিল, তো একসাথে দুটো চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে কি কাউন্সিল পেছানোর কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এটা আসলে ইতিমধ্যেই এই বিষয়ে নিয়ে অনেকবার কথা হয়েছে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব। আমি নিজেও বলেছি, তাদের যারা সকলেই মনে করেন যে কেন্দ্রে যখন কাউন্সিল হয়, সেই কাউন্সিলটা ঘিরে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা হয় এবং আগ্রহ হয়, সকলে এটাতে আসতে চাই, দেখতে চাই।
ঠিক একই সময় আবার আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচন 6 ধাপে নির্বাচন হচ্ছে, যেটা আমাদের 22শে মার্চ থেকে প্রথম ধাপের ভোট শুরু হবে এবং 4 জুন এটা শেষ হবে। তো এই সব বিবেচনা করেই আমাদের মধ্যে চিন্তাভাবনা আছে যে হয়তো দলের কেন্দ্রীয় কাউন্সিলটা কিছুদিন পিছিয়ে দেওয়ার, যেহেতু স্থানীয় নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হওয়ার পরেই কাউন্সিলটা হলে হয়তো ভালো হবে। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। স্যার, সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থটি পাচার হলো ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ব্যাংকে। তো এখানে এটিকে আমরা পুনরুদ্ধার করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করব? এমন ঘটনা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য আমাদের কিভাবে করে এখন নতুনভাবে ভাবা উচিত, এই জিনিসটা যদি স্যার একটু বলতেন। প্রথমত হলো যে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে গচ্ছিত অর্থ বাংলাদেশের আছে, সেখান থেকে আমাদের $101 মিলিয়ন এটা চুরি হয়ে গেছে। তার মধ্যে আমরা $2 কোটি, 101 মিলিয়ন বলতে আমরা হয়তো এটা $10 কোটি সম্পরিমাণ বোঝাই। $2 কোটি আমরা ফেরত পেয়েছি শ্রীলঙ্কায় যে অর্থটা পাচার হয়েছিল। বাকি $8 কোটি যেটা ছিল, যেটা ফিলিপাইনে মাধ্যমে পাচার হয়েছে, ওখান থেকে আমরা বোধহয় $66,000 ইতিমধ্যে ফেরত এসেছে। বাকি টাকাটা ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে। এই টাকাটা উদ্ধারের চেষ্টা চলছে। এটা কতটুকু উদ্ধার হবে এটা হয়তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা সরকার পক্ষ থেকে সার্বিক চেষ্টা করা হচ্ছে যাতে এই টাকাটা উদ্ধার করা যায়। আর এই ঘটনাটা ঘটছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। কারণ ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে কোনো অর্থ চুরি হওয়াটা এটা আসলে এই প্রথম ঘটেছে যতদূর আমার জানা আছে, এবং এটা একটা অকল্পনীয় ব্যাপার। আমরা শুরু থেকেই বলেছিলাম যে এই অর্থ চুরিটা সঙ্গে আমাদের যেটুকু হয়তো অল্প জ্ঞানের যেটা মনে হয় যে এই অর্থ চুরির সঙ্গে অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো কর্মকর্তার তাদের দায়িত্ব গাফিলতি বা তাদের সংশ্লিষ্টতা আছে, না হলে এই চুরিটা সম্ভব হতো না। কেন ফেডারেল রিজার্ভ ব্যাংকিংয়ের যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীতে সাধারণত এভাবে চুরি করার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যে 2 জন ডেপুটি গভর্নরকে ইতিমধ্যেই তারা পদত্যাগ করেছেন, তাদেরকে অপসারণ করা হয়েছে। এটা একটা বড় কারণ ছিল যে এত বড় একটা ঘটনা ঘটছে, বাংলাদেশের জনগণের টাকা, আমাদের রক্তের ঘামের বিনিময়ে আমাদের এই টাকা, এখানে 800 কোটি টাকা, প্রায় 800 কোটি টাকার কাছাকাছি এই টাকাটা চুরি হয়ে গেছে। এটা তো সরকারের শীর্ষ পর্যায়ে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। তাহলে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি জানতেন, উনি নিজেও হয়তো আর একটু উদ্যোগ নিতে পারতেন, ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলে বা আরও অন্য জায়গায় হয়তো যোগাযোগ করতে পারতেন। সেটা দিয়ে কতটুকু উদ্ধার হতো বা না হতো, আমার মনে হয় যে হয়তো এ ব্যাপারে আরও অধিক তৎপর হতে পারত ফিলিপাইনের সরকার, ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংক বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে, তারাও ব্যাপারে আরও উদ্যোগ নিতে পারত। সেক্ষেত্রে এই টাকাটা ফিলিপাইন থেকে ব্যাংকিং চ্যানেল থেকে বের হওয়ার আগে হয়তো আমরা একটা পদক্ষেপ নিলে টাকাটা আটকানো সম্ভব হতো। তো এটা অবশ্যই আমি মনে করি যে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ছিলেন তাদের দায়িত্ব গাফিলতা এবং অবহেলা আমার কাছে মনে হয়েছে, সেই কারণে তাদের অপারেশন করা হয়েছে। এটা আমি মনে করছি যে এটা খুব যৌক্তিক এবং একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি যে এই তদন্তের মাধ্যমে আমাদের এই ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে সেটাকে বেরিয়ে আসবে এবং তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটার আর কোনোরকম সুযোগ না থাকে সেই ধরনের নিশ্চিত নিরাপত্তা যাতে ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়া হবে। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। দেশে অনেকদিন ধরে আমরা একটা ডিবেট দেখি যে গণতন্ত্র না উন্নয়ন আমাদের আগে দরকার। তো সেক্ষেত্রে সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে আমাদের উন্নয়ন দরকার, এবং সেক্ষেত্রে আবার বিভিন্ন দেশের উদাহরণ নিয়ে আসা হয়। যেমন আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার কথা বলা হয়। বাংলাদেশের মতো একটা ডেমোক্রেটিক কালচারের কান্ট্রি, এখানে জনগণ সবসময় গণতন্ত্রটাকেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন। তো এই কালচারটাকে অ্যাবলিশ করে বা এই কালচারটাকে স্থগিত করে কিভাবে উন্নয়নটাকেই শুধু প্রায়োরিটি দেওয়া হয়, বা এটা কতটুকু আমাদের জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টেই আনবে আর কতটুকু ডেমোক্রেটিক কালচারের জন্যই
ভালো সুফল বয়ে আনবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু রাজনীতি আমাদের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র। আমরা সবসময় গণতন্ত্র বিশ্বাস করি, গণতন্ত্র চর্চা করি। বাংলাদেশ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল আছে যার তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক চর্চায় নেতৃত্ব নির্বাচন হয়। সব ধরনের সিদ্ধান্ত আমরা রাজনৈতিকভাবে যেগুলো হয় সবগুলোই আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু কখনোই গণতন্ত্রের বিরুদ্ধে নই, এখনও নই। আগে গণতন্ত্র না, আগে উন্নয়ন তারপর গণতন্ত্র, এরকম কথা কেউ বলেছে কিনা আমার জানা নেই। সমস্যা হচ্ছে যে গণতন্ত্রের ডেফিনেশনটা কি, সেইটা কিন্তু আমাদের দেশের অনেকেই কিন্তু এটা ভুলে যায়। এখন আজকে আমাদের দেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বিএনপি, যারা এই যে 2015 সালের 5ই জানুয়ারি থেকে অবরোধের কর্মসূচি দিয়ে মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করলো, নিরীহ নিরপরাধ মানুষকে। তো পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা কি গণতান্ত্রিক অধিকার হতে পারে? এখন যদি আমি মনে করি যে আমি রাস্তায় নেমে একজনের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমি তার মাথাটা ফাটিয়ে দিলাম, এখন আমাকে জিজ্ঞেস করলাম, বললাম আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি ফাটিয়েছি, তাদের কী হয়েছে? এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র তো মানুষের জন্য, জনগণের জন্য। জনগণের অকল্যাণ করে, জনগণকে ক্ষতিগ্রস্ত করে, জনগণকে হত্যা করে যদি বলে যে আমার গণতান্ত্রিক অধিকার, আমাকে কিছু বলা যাবে না, এটা কি কোনো গণতন্ত্র? আর সেই গণতন্ত্রকে বাংলাদেশে চাই, পৃথিবীর কোনো সভ্য দেশে আছে? ওইটা কিন্তু গণতন্ত্র বলা যায় না। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার কোন জায়গায় ঘাটতি আছে? আজকে বিএনপির পক্ষ থেকে অনেকে বলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তো মামলা কেন দিয়েছে? মামলাটা দিয়েছে আজকে যে সমস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারী আছে। এইগুলো তো উপর আসমান থেকে কোন অশরীরীকে বসে তো হত্যা করেনি, বা এই পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলো থেকে অশরীরী কোনো ব্যক্তি করেনি। এটা তো মানুষই করেছে, কেউ না কেউ করেছে। সেটা তো নির্দেশ দিয়েছে, অর্থায়ন করেছে। এখন যারা অর্থায়ন করেছে, যারা নির্দেশ দিয়েছে, তারা তো আসামি হবে, এটাই তো স্বাভাবিক। এখন সেই ঘটনায় মামলা হওয়ার পরে যদি বলে যে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, এটা তো আসলে গণতন্ত্রের অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। হ্যাঁ, আমরা যে কথাটা বারবারই বলি, একটি দেশের উন্নয়নের জন্য কাজ করতে গেলে তাহলে সেটা একমেয়াদী সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না। দীর্ঘমেয়াদী যদি সরকার হয় তাহলে দেশের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা করা সম্ভব হয়। যে এক্সাম্পলটা আমরা হয়তো অনেক সময় দিয়েছি, যে আজকে মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ, উনি এক নাগাড়ে 22 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র শাসন করেছেন, এবং সেই এক নাগাড়ে একটা সরকার, দীর্ঘমেয়াদী সরকার ছিল বলেই কিন্তু একটা দেশের অর্থনৈতিক একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। আমরা সিঙ্গাপুরে দেখি, ওখানে এর আগে রাষ্ট্রনায়ক লি কুয়ান 17 বছর কিন্তু এক নাগাড়ে সে দেশের রাষ্ট্র শাসন করে আসছেন। এই যে দীর্ঘমেয়াদী সরকার হলে কিন্তু সেই সরকারের পক্ষেই উন্নয়ন করা সম্ভব হয়। আর প্রতি 5 বছর পরপরই যদি সরকার পরিবর্তন হয়, তাহলে এক সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরেক সরকার আসার পরে বন্ধ করে দিচ্ছে, তাতে এটা তো আর উন্নয়ন হচ্ছে না। তখন আরেক সরকার এসে আবার নতুন করে প্রজেক্ট নিচ্ছেন, নতুন পরিকল্পনা করতেছেন, নতুন চিন্তাভাবনা করছেন। এইভাবে আসলে দেশের উন্নয়ন হয় না। আজকে সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আজকে সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে গেছে এবং প্রমাণ করেছেন যে সঠিক নেতৃত্ব থাকলে পরে দেশের কীভাবে উন্নয়ন করা যায়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়, সেটাই আমরা করেছি। আমরা কিন্তু গণতন্ত্রের উপর ভিত্তি করেই এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল, এবং আমরা এই গণতন্ত্রটাকে মনে প্রাণে আমরা এটা ওন করি বলেই কিন্তু আমরা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছি। আমরা আবারও পরের কোশ্চেনে চলে যাব। দুটো বিষয়কে সামনে রেখে আমার প্রশ্নটা করতে চাই। আমার প্রথম প্রেক্ষিতটা হচ্ছে, সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সহ কিছু ব্যাপার নিয়ে পাকিস্তানের সাথে আমাদের কূটনীতি সম্পর্কের অনেক অবনতি হয়েছে। আমরা তাদের একজন কূটনীতিককে প্রত্যাহার করতে বলেছি, তারা আমাদের একজন কূটনীতিককে প্রত্যাহার করেছেন। এই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হতে পারে, এক। আর দুই হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক আয়, যেমনটা স্যার বললেন, এটি বড় অংশ হচ্ছে প্রবাসী আয়, অর্থাৎ রেমিটেন্স, এবং এই জন্য আমাদের প্রবাসীতে যারা থাকেন, যারা প্রবাসে থাকেন, অর্থাৎ জনশক্তি রফতানি আমাদের একটি বিশাল ব্যাপার। আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া আগের দিন চুক্তি স্বাক্ষর করলো আমাদের সাথে যে তারা 25 লাখ শ্রমিক বাংলাদেশ থেকে নেবেন, কিন্তু পরদিনই তারা সেটা প্রত্যাহার করলো। এই বিষয়টাতে, এই দুটা বিষয়ের ক্ষেত্রে আমাদের কূটনৈতিক অবস্থান বা আমাদের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা বিষয় আমার মনে হচ্ছে সবারই খুব পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশ আমরা একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন জাতি। এই পৃথিবীতে কিন্তু সরাসরি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মাত্র কয়েকটি দেশ হাতে গোনার, তার মধ্যে আমরা বাংলাদেশ।
আমরা বীরের জাতি। আমরা যুদ্ধ করেছিলাম কার বিরুদ্ধে? আমরা আগে যে পাকিস্তানের শাসক গোষ্ঠী ছিল তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই পাকিস্তান 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই এই একটা অদ্ভুত টাইপের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল যে 1000 মাইল দূরের পশ্চিম পাকিস্তান আর 1000 মাইল দূরে হচ্ছে পূর্ব পাকিস্তান। এটা আসলে মানে আমার মাথায় ঢোকে নাই যে এটা কীভাবে এটা তখন এই রাষ্ট্রটা গঠন হয়েছিল। এটা ছিল আসলে সম্পূর্ণ যে দ্বিজাতি তত্ত্ব মুসলমান এবং হিন্দুর উপরে ভিত্তি করে। পাকিস্তানের পশ্চিম পাকিস্তান ছিল সংখ্যালঘু, আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিলাম পূর্ব পাকিস্তানের লোক। রাষ্ট্র মানে শাসনের দায়িত্ব পশ্চিম পাকিস্তানের লোক হাতে পাওয়ার কারণে শুরু থেকে কিন্তু তারা আমাদের এই পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের উপরে কিন্তু তারা নিপীড়ন শুরু করেছিলেন এবং চরম বৈষম্যমূলক আচরণ শুরু করেছিলেন, যার কারণে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং এই ঘুমন্ত জাতিকে তাদের দাবির প্রতি জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 62 আন্দোলন, 66 6 দফার আন্দোলন, যেটাকে মুক্তির সনদ বলা হয়, স্বাধীনতার সনদ, এর মধ্য দিয়ে 69-এ কিন্তু একটা ব্যাপক গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্র, যুবক, শ্রমিক জনতা দিয়ে। এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়েছিল এবং যারই ফল ছিল আমাদের 70 সালের নির্বাচনে ম্যান্ডেট ছিল, আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম। এবং 71 সালে 7ই মার্চ, আজকে যেহেতু মার্চ মাস, স্বাধীনতার মাস, এই 7ই মার্চে কিন্তু আমাদের শ্রদ্ধেয় উদয়নে জাতির পিতা আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারা যে অত্যাচার করেছিল এটা অকল্পনীয়। পৃথিবীর ইতিহাসে এরকম গণহত্যার নজির কিন্তু নেই। আমরা নাৎসি বাহিনীর গণহত্যার কথা বলি, তার চেয়েও ভয়ঙ্কর ছিল এটা। 30 লক্ষ মানুষকে শুধু হত্যাই করে নাই, 3 লক্ষ মা বোনের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল, যেটা ছিল নিষ্ঠুর এবং নির্মম ছিল। এই ধরনের অপকর্মের পরে ওই রাষ্ট্রের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা পাকিস্তানের সঙ্গে 71 সালে আমাদের সকল সম্পর্ক আমরা ছিন্ন করে দিয়েছি। এই রাষ্ট্রের সঙ্গে, ওই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না। একটা স্বাধীন দেশ হিসাবে, আন্তর্জাতিক অঙ্গনে পররাষ্ট্র নীতি হিসাবে, একটা জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক নীতি হিসাবে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে যেটুকু সম্পর্ক না থাকলেই নয়, যেটুকু রাখার প্রয়োজন আছে সেটাই আমরা মনে করি থাকলেই যথেষ্ট। এর বেশি পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। যারা এখনও এই স্বাধীনতার পর থেকে শুরু থেকে কিন্তু বাংলাদেশকে বারবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া, আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের প্রক্রিয়া অব্যাহত আছে। 75 সালে জাতির পিতাকে হত্যার পর এই পাকিস্তানে কিন্তু ওই সমস্ত খুনিদেরকে মদত দিয়েছিল, তাদেরকে বিভিন্ন দেশে পুনর্বাসনের ক্ষেত্রে ওই সময় সরকারকে সহায়তা করেছিল। এই পাকিস্তান এখনও যুদ্ধাপরাধীদের বিচারের নিয়ে তারা কটাক্ষ করে। আমরা তো খুব অবাক হয়ে যাই যখন কসাই কাদের মোল্লা, যে কুখ্যাত রাজাকার হিসেবে চিহ্নিত হয়ে তার অপরাধ প্রমাণিত হওয়ার কারণেই আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছিল এবং সেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলো। সেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পরে পাকিস্তানের পার্লামেন্টে ওখানে এর নিন্দা প্রস্তাব হলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নেসার আহমেদ এটির প্রতিবাদ করেছিলেন এবং উনি পার্লামেন্টে বলেছিলেন যে আব্দুল কাদের মোল্লা তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। আমি তো অবাক হয়ে গেলাম দেখে, এটা বলে কি? স্বাধীন দেশে যে কাদের মোল্লা এই দেশে 44 বছর ধরে বসবাস করতেছে এই দেশের নাগরিক হিসাবে এবং এই দেশে খাচ্ছে, এই দেশেই পড়ছে, আর সে কিনা পাকিস্তানের অকুতোভয় সৈনিক। তার মানে এই দেশে জামাত ইসলামী যারা করে তারা সকলেই পাকিস্তানের সৈনিক হিসাবে এখনও কাজ করছেন। এই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যে দল বিএনপি, যারা এখনও এই সমস্ত রক্ষার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, তাদেরকে সহায়তা করছেন, এই দলও কিন্তু পাকিস্তানের আদর্শের ভাবধারায় বিশ্বাসী। তারা এখনও পাকিস্তানের আদর্শ লালন করেন, ধারণ করেন বলেই তারা পাকিস্তানের পক্ষে বা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেন। আমি মনে করি যে আজকে যুদ্ধাপরাধীদের বিচার কাজ করে যেমন আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার পথে নিয়ে যাচ্ছি, পাকিস্তানের সঙ্গে আমাদের সকল সম্পর্ক ছিন্ন ইতিপূর্বেই হয়েছে এবং এই সম্পর্ক আমরা নতুন করে তৈরি করে আমরা জাতিকে কলঙ্কিত করতে চাই না। মালয়েশিয়ার এটা তাদের একটা আভ্যন্তরীণ বিষয়। তারা তাদের ওখানে জনশক্তি প্রয়োজন আসে। আমাদের বাংলাদেশের থেকে অনেক লোক, প্রায় 15 লক্ষের বেশি লোক মালয়েশিয়াতে কিন্তু
তারা কর্মজীবী আসেন, তারা মাঝে মধ্যেই তারা তাদের জনশক্তির প্রয়োজনে তারা লোক নিতে চায়, বাংলাদেশ, পাকিস্তান বা ভারত থেকে নিতে চায়, এখান থেকে নিয়ে থাকেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন নেবেন, পরবর্তী পরে তারা সিদ্ধান্ত বাতিল করেছেন। এই কারণে এটার জন্য কিন্তু বাংলাদেশের কিন্তু সরকারের বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র নীতির কোনো মানে ঘাটতি নেই। মালয়েশিয়া কিন্তু রাজনৈতিকভাবে এই মুহূর্তে তারা কিন্তু আভ্যন্তরীণ একটা সমস্যা আছে। এটা হয়তো যারা একটু কম বেশি খোঁজ রাখে যারা জানবে যে মালয়েশিয়ার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে মাহাথির মোহাম্মদের একটা তীব্র দ্বন্দ্ব চলছে, এবং এই টানাপোড়েনের মধ্যে তাদের সরকার কখন ভাঙে কখন গড়ে এরকম একটা পর্যায়ে চলছে, যে কারণে তাদের অনেক সময় তারা সিদ্ধান্ত একটা নিচ্ছে, আবার সেই সিদ্ধান্ত তারা বাতিল করছে। এটা মালয়েশিয়ার একেবারে আভ্যন্তরীণ ব্যাপার, এটা ছাড়া অন্য কিছু নয়। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইটে। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে যাব। তার আগে আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো যে সংসদে যে এখন বিরোধী দল আছে তার প্রধান দুজন সরকারের বিভিন্ন স্টেপ নিয়ে অনেক ধরনের কথা বলছে, সাথে থাকা নিয়েও কথা বলছে। তা আপনারা মানে কিভাবে বিষয়টি দেখছেন, ছোট করে জানতে চাইবো। না, সংসদের যে বিরোধী দল তাদের মূল দায়িত্ব হচ্ছে তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা প্রশংসা করা, সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো কর্মকাণ্ডে সেটাকে ধরিয়ে দেওয়া এবং সংশোধন করে সরকার যাতে সঠিকভাবে চলতে পারে, সেটাই হলো বিরোধী দলের ভূমিকা। আমি তো মনে করি যে বর্তমান বিরোধী দল এদিক থেকে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে তারা গঠনমূলক সমালোচনা করে দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রাখছেন। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রওশন এরশাদ এবং হোসেন মোহাম্মদ এরশাদ আপনাদের সাথে থাকা নিয়ে আমরা কিছুদিন আগেও দেখেছি যে পরস্পর বিরোধী বক্তব্য দেখেছিলাম। মানে সেই অবস্থায় থেকে এখন কি অবস্থায় আছে এটা জানতে চাই। এটা তো তাদের দলের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। তবে আমি মনে করি যে আসলে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি একবারেই বয়োবৃদ্ধ মানুষ, ওনার সম্ভবত এখন 85-র উপরে বয়স। তো এই বয়সে যে উনি হাঁটাচলা করছেন, কথা বলছেন, এটাই আমার কাছে অনেক সময় অবাক লাগে। আমরা ওই বয়স পর্যন্ত সুস্থ থাকতে পারবো না সন্দেহ আছে। তো এরকম একটা বৃদ্ধ মানুষের কথা নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, যে সম্প্রতি দেখা যাচ্ছে আপনাদের দলের দুজন মন্ত্রী বিচার বিভাগ নিয়ে কিছু বক্তব্য দেওয়ার কারণে অনেক সমালোচনা এবং আলোচনার মুখোমুখি হয়েছেন। এক্ষেত্রে আপনাদের দলীয় স্ট্যান্ড আছে নাকি তাদের ব্যাপারে? আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে বিচার বিভাগ আমাদের স্বাধীন বিচার বিভাগ। আমরা আশা করি তারা জাতির প্রত্যাশা অনুযায়ী, তারা ন্যায় নীতি অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবেন। এই ব্যাপারে কোনো কথাবার্তা বলার বা বিতর্কিত করার কোনো যৌক্তিকতা নেই। আমরা আসলে এই বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্কমূলক কোনো কথাবার্তা হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে বিচারপতিরা তাদের দায়িত্বটা যথাযথ পালন করবেন, দেশ ও জাতির প্রত্যাশা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন, এটা আমাদের চাওয়া। আমরা আবার আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। তো আমাদের বর্তমান যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, এখানে যে আবহ বিরাজ করছে, তাতে কোনো পরিবর্তন হবে কি মনে হয়? মানে সে হয়তো বলার চেষ্টা করছে যে বর্তমান যে রাজনৈতিক আবহ, এটা কতটুকু গণতান্ত্রিক বা আসলে গণতান্ত্রিক আবহ কিনা, এই বিষয়ে। এটা আসলে এটা খুব ভালো একটা প্রশ্ন করছে। আসলে একটা দেশের যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড, এটা অনেকটাই নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এদেশের জনগণ যদি চায় যে সহিংসতা নাশকতামূলক কর্মকাণ্ড যারা করে তাদেরকে প্রত্যাখ্যান করে উন্নয়নের ধারায় থাকতে, তাহলে সে অনুযায়ী হতে পারে। জনগণ যেটা চাইবে সেটাই হয়। আমরা তো চাই, আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় চেয়েছি আমরা জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে যারা বাধা দিচ্ছে শুধুমাত্র বিরোধিতার কারণেই, বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যারা নিজের রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য বা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যাদের মূল উদ্দেশ্য, এরকম চিন্তা চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে নিয়ে আমরা তো খুব বেশি একটা সফলভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সমস্ত নাশকতাকারী, ধ্বংসকারী এবং দেশবিরোধী কর্মকাণ্ডে যারা বারবার অভিযুক্ত হচ্ছেন তাদের ব্যাপারে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি যে জনগণের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। ওকে, আমরা এবার একটি অনুষ্ঠানের ভিন্ন দিকে যাব। আপনার কাছে বলবো যে আপনারা এই জেনারেশনের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি তাদেরকে করতে পারেন। না, আমার শুধু একটি বিষয় জানা যে আমাদের যারা এই ভবিষ্যৎ প্রজন্ম, যারা আজকে বিশ্ববিদ্যালয়ের
লেখাপড়ার শেষ পর্যায়ে আসে, তোমাদের এই সরকার সম্বন্ধে, দেশ সম্বন্ধে তোমাদের ভাবনা কি? বর্তমান সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে তোমাদের কি ভাবনা আছে? সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত যে সরকার এটা গভর্নিং বডি অফ দ্য স্টেট, নেশন স্টেট। সো আমার যেটা মতামত যে এই বডিটাকে সুস্থ রাখার দায়িত্ব তো যারা সরকারে আছেন তাদের। তো এই যে ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনাও যদি আমরা বলতে চাই যে কিছু ক্ষেত্রে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, তারপর শিশু নির্যাতন, এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু এই দেহে ক্ষত যদি সৃষ্টি করে, সেটাই কিন্তু পরবর্তীতে যেরকম একটা ছোট্ট একটা টিউমার পরবর্তীতে ক্যান্সার হয়ে মানে মরণ ব্যাধিতে পরিণত হয়, হয়তোবা সেইগুলোই এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যে সরকারের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। সো এই বিষয়ে আমার অভিমত হলো যে এই বিষয়গুলোর দিকে বিশেষ দৃষ্টিপাত করার সময় মনে হয় এখনই। হ্যাঁ, আমি যাক আমার প্রশ্নটা ছিল ভিন্ন, আমি তারপর এটা বলে রাখি একটা জিনিস কি, যে আজকে যদি দেখা যায় পুরো গ্লোবালি পৃথিবীর সকল প্রায় দেশেই কিন্তু সামাজিক অস্থিরতা আসে। এই সামাজিক অস্থিরতার বাইরে কিন্তু কোনো দেশই নয়। আমরা যে বর্তমানে বিশ্বের নেতা হিসাবে যাকে ভাবি, যে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা ধনী রাষ্ট্র শুধু নয়, যারা সবচেয়ে আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন দেশ, সেই দেশেও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু অনেক ঘটনা ঘটছে। স্কুলে ঢুকে ছাত্রদের গুলি করে মারা হচ্ছে, থিয়েটারে ঢুকে মানুষকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন ক্যাম্পে হামলা করে হত্যা করা হচ্ছে। এই ধরনের সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড কিন্তু হয়। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, তার মানে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। খেয়াল রাখতে হবে যে সরকার এই ব্যাপারে তারা কী পদক্ষেপটা নিচ্ছে। আমাদের এখানে যে প্রশ্ন ফাঁসের বিষয়ে যেটা কথা বলেছে, আমাদের সরকার যখন এটা দৃষ্টিতে এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত চারজনকে শনাক্ত করে সঙ্গে তার গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে এসে কঠোর। আমরা কিন্তু কোনো অপরাধকেই আমরা প্রশ্রয় দেই নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ব্যাপারে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে অত্যন্ত কঠোর। এমনকি দলের ছেলেরাও যদি কোনো অপরাধ করে, সে ব্যাপারে দলের কর্মী হিসাবে কিন্তু তা কাউকে ছাড় দেওয়া হয় নাই। আমরা কিন্তু আমাদের দেখা যায় নির্বাচিত সংসদ সদস্য, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমাদের গাইবান্ধার ওখানে একজন এমপি একটা শিশুকে গুলির অভিযুক্ত হয়েছিল, তাকে কিন্তু তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছিল। তাকে কিন্তু গ্রেপ্তার করে তাকে দীর্ঘদিন হাজতবাস করতে হয়েছে, যেটা এখনও বিচারাধীন আছে। আমাদের চট্টগ্রামের কক্সবাজারের টেকনাফের ওখানে এমপি বদি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকেই দুদকের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদেরকে দুদকের মামলা হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে সরকার একটা প্রমাণ করেছেন যে অপরাধ কেউ করলে সে যে পর্যায়ে কোনো কারোর বিরুদ্ধে ছাড় নেই। এটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মনোভাব বা এই কর্মটা অত্যন্ত অপরিহার্য, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশিওর করেছেন। আমার বিশ্বাস যে এই প্র্যাকটিসটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই ছোটোখাটো খত যেটা বলা হচ্ছে, এগুলো থাকবে না। সরকারের কাছে আমার প্রত্যাশা হবে যে আমাদের সরকার অনেক উন্নয়নের দিকে আছে। এটা খুবই ভালো দিক, কারণ উন্নয়ন অবশ্যই দরকার জনগণের স্বার্থে, আমাদের সবার স্বার্থে। সরকার ইনোভেটিভ যে অ্যাকশনগুলো নিচ্ছে সেটার একটু ভালো কেয়ারফুলি নিতে হবে। যেন বাংলাদেশ ব্যাংকের যে ইভেন্ট আমরা দেখলাম, সেখানে সিকিউরিটি কনসার্ন, তো সেই জিনিসগুলো একটু সরকারকে অনেক বেশি সফিস্টিকেটেড হতে হবে। আর ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনগুলো আছে সেটাকে আমি মনে করবো যে একটু অ্যাক্টিভ রাখতে হবে। ইলেকশন কমিশন, পার্লামেন্ট, সিভিল সোসাইটিকে একটু বেশি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলো একটু দিতে হবে। আর সাথে ডেমোক্রেসি, আমরা উন্নয়নের পাশাপাশি সরকারকে চাবো যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের দিকেও একটু যেন নজর দেন। সব শেষে এসে তো খুব কষ্টদায়ক প্রশ্নটা হলো, গণতন্ত্রের দিকে নজর দেন। তো গণতন্ত্র তো আসেই, আজকে যে ফ্রিডম অফ স্পিচ এটা নেই। এটা আসে বলে তো আজকে যারা সরকারের কট্টর সমালোচনা করতেছে, তারা তো নিয়মিত টকশোতে বসে সরকারের বিরুদ্ধে যা খুশি বলে যাচ্ছেন, অনেকে মিথ্যাচারী করে যাচ্ছেন। আজকে যদি আমরা বলি যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেস যদি বলা হয়, আজকে এই যে আমাদের একজন সম্পাদক সাহেব, উনি নিজে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উনি তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে একটা রিপোর্ট ছাপিয়েছিলেন, এটা একটা মিথ্যা, একটা ভুল রিপোর্ট ছাপিয়েছিলেন। উনি এই জন্য স্বীকার করেছেন যে উনি ভুল করেছিলেন। কিন্তু এই ভুলটা শুধু উনি স্বীকার করলেই তো হবে না, এই ভুলটা করার কারণে কী ক্ষতি হলো রাষ্ট্রের, সেটা তো দেখতে হবে। আজকে জনগণের নেত্রী, যিনি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা,
তাকে মিথ্যা মামলায় তাকে ওই সময় গ্রেপ্তার করা হলো শুধুমাত্র ওই রিপোর্টের কারণে, এবং এই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করার কারণে 11টি মাস তাকে একটা অমানবিকভাবে তাকে কারাগারে জীবনযাপন করতে হয়েছে। তার সেখানে ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না। এই যে 11টি মাস একজন নেত্রী, এই দেশের জনগণের নেত্রী, তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হলো, তো সেটার কারণে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া বা কথা বললেই তখন যদি বলে যে এটা ফ্রিডম অফ প্রেসের উপরে বাধা আসছে, এটা তো কোনো এটা তো সঠিক কথা হচ্ছে না। আজকে যে গল্পটা উনি ছাপিয়েছিলেন, যে রিপোর্টটা ওনাকে বললেন যে ওনাকে কেউ বলেছেন ছাপতে, উনি ছাপিয়ে দিলেন, তো ওনার কি কোনো বিবেক বুদ্ধি নেই? উনি একজন একটা লার্নেড পারসন, উনি উচ্চশিক্ষায় শিক্ষিত, জ্ঞানী, গুণী, এবং একটা পত্রিকার, যার বাংলাদেশের একটা অত্যন্ত ভালো পত্রিকা যেটা একেবারে এক নামে সবাই জানে, সেই পত্রিকার সম্পাদক হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। তো উনি জানেন না যে এই কাহিনীটা মিথ্যা? সবচেয়ে বড় জিনিস হলো যে উনি বলছেন যে একটা ব্রিফ কেসের মধ্যে করে মানে নেত্রীকে ওখানে 3 কোটি টাকা ঘুষ দিচ্ছেন। তো একটা ব্রিফ কেসের মধ্যে যদি 500 টাকার নোট 3 কোটি টাকা আনা হয়, ওটা 2টা বস্তা লাগবে, ব্রিফ কেস তো দূরের কথা। তো এটা তো একজন যারা একেবারে কম শিক্ষা জানে তারাও তো জানে যে এই এতগুলো টাকা একটা ব্রিফ কেসে এটা আটানো যায় না। তো উনার মতো জ্ঞানী ব্যক্তি এটা ওনার নজরে পড়ে নাই যেটা একটা মিথ্যা গল্প ছাপানো হচ্ছে। এখন এই সমস্ত অপরাধ করে শুধুমাত্র আজকে যদি বলা হয় যে আমি ভুল করেছিলাম, এই কথা বলেই কি দায়মুক্ত হয়ে যাবে? তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া বা তার বিরুদ্ধে কোনো কথা বললেই সেটা হয়ে যাবে যে আমরা ফ্রিডম অফ প্রেসের উপরে আঘাত করছি। এই মানসিকতা ত্যাগ করতে হবে। বর্তমান সরকার অনেক লিবারেল বলেই কিন্তু আজকে অনেকেই ফ্রি স্টাইলে কথা বলছেন। টেলিভিশনে টক শোতে আসার পরে এমন অনেক মিথ্যাচার করে বক্তব্য দিচ্ছেন, যে সমস্ত মিথ্যাচার করলে অন্য দেশে হলে পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারত। রাষ্ট্র নিয়ে মিথ্যাচার করেছেন, সরকার নিয়ে মিথ্যাচার করেছেন, সরকারের প্রধান মিথ্যাচার করতে কুণ্ঠাবোধ করেন নাই। তো এইগুলো আসলে আমি মনে করি যে সরকার অনেক সহনশীল, সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি যারা এই ধরনের এই ফ্রিডম অফ প্রেসের সুযোগ নিয়ে এই ধরনের মিথ্যাচার করছেন, তারা তাদের বিবেকের দিক দিয়ে সংশোধন হয়ে সত্য কথা বলুন, সৎ পথে চলার জন্য পরামর্শ দিন এবং সরকারকে উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করুন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটি কোশ্চেন করব, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সেটা হলো যে বিএনপি তো বারবার বলছে যে সামনের দিনগুলোতে তারা আবারও আন্দোলনে যাবে এবং রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করবে। সমস্যা বলতে তারা বোঝাচ্ছে যে বর্তমান সরকারের এই ক্ষমতায় থাকা এবং নির্বাচন নিয়ে, আর তারা তো বারবার বলছে যে আমরা আবারও জাতীয় নির্বাচন চাই। তো সেক্ষেত্রে আপনাদের মানে স্ট্যান্ডটা কি সেটা জানতে চাইবো। আমাদের স্ট্যান্ডার্ড কিছু নেই। বিএনপি কী করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে আমাদের ভাবনা নেই। বিএনপির আন্দোলন তো প্রতি বছরই সাধারণত দেখা যায় রোজার ঈদের আগে ওরা একটা ঘোষণা দেন আর কি, যে ঈদের পরে চূড়ান্ত আন্দোলন হবে। তো এই আন্দোলন বাংলাদেশের মানুষ দেখছে, আবারও দেখবে হয়তো ভবিষ্যতে। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। তবে আমরা একটা কথা বলি যে আমরা গণতান্ত্রিক সরকার, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, আমরা সহিষ্ণু আচরণ করতে চাই। কিন্তু এখন আন্দোলনের নাম করে যদি গাড়ি ঘোড়া পোড়ানো, ধ্বংসাত্মক কার্যকলাপ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই ব্যাপারে ছাড় পাবে না। সেই ব্যাপারে কাউরে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সামনের দিনে জাতীয় নির্বাচন যে সময় হওয়ার কথা ঠিক আপনারা বলছেন সেই সময়টাতে হবে, এবং যে ব্যবস্থায় আপনারা অলরেডি নির্বাচন তো করেছেন, জাতীয় নির্বাচন, সেই ব্যবস্থায় থাকবে। নিম্ন মধ্যমের দেশে আমরা উপনীত হয়েছি। আমাদের প্রতি বছরে বছরে তো নির্বাচন করার মতো বিলাসিতা আমাদের সাজে না। কারণ একটা নির্বাচন করতে গেলে অনেক একটা বড় প্রক্রিয়া এবং ব্যয়বহুল, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে। এত বিলাসিতা করার মতো বোধহয় আমাদের অবস্থা এখনও আসেনি যে কারোর ইচ্ছা মতো প্রতি বছর বছর নির্বাচন করতে হবে। সেই হিসাবে আমি মনে করি যে নির্বাচন হয়েছে, নির্বাচন আবার সংবিধান অনুযায়ী 5 বছর পর নির্বাচন হয়, সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। ধন্যবাদ। জাতীয় কাউন্সিল একটি দলের গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠনকে আরও গতিশীল করার জন্য তৃণমূল নেতাদের মতামত উঠে আসে কাউন্সিলে। আমরা আশা করি আসন্ন কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সংগঠনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনও। আর মহান স্বাধীনতার এই মাসে আমাদের প্রত্যাশা অর্থবহ হয়ে উঠুক দেশের অগ্রগতির জন্য সরকারের সব পদক্ষেপ, পাশাপাশি অর্জিত হোক সুশাসন। মাহবুবুল আল্লাহ হানিফ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও।
দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbt.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।